हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु यूट्यूब चैनल इन पार्टनारशिप उइथ अनएकाडेमी। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে মক টেস্ট সিরিজের 31 নম্বর প্র্যাকটিস সেট। আমাদের এই প্র্যাকটিস সেটের যে সিরিজটা আমরা শুরু করেছি সেটি প্রত্যেক সোম থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই প্রত্যেক দিন কিন্তু আমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা যে কোশ্চেন আমরা আলোচনা করছি সেগুলোকে নিচে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অর্থাৎ ভারতবর্ষের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছিল সেটা হয়েছিল 18ই জুলাই 1947 1947 সালে পাস হয়েছিল এবং লর্ড মাউন্টব্যাটেনের সময়কাল ছিল 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত তিনি ভারতের কিন্তু ভাইসরয় ছিলেন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন বেদে ত্যাগ ও বিভিন্ন ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে? অর্থাৎ বিভিন্ন ধরনের যে স্যাক্রিফিশিয়াল সেরেমনি এবং বিভিন্ন ধরনের যে ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে কোন বেদে? তাহলে প্রত্যেকেই তোমরা হয়তো এই কোশ্চেনটার অ্যান্সার জানো। এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা হবে যজুর্বেদ। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যজুর্বেদে কিন্তু ত্যাগ ও বিভিন্ন ধর্মানুষ্ঠান নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমাদের যে ঋগ্বেদ আছে সেই ঋগ্বেদে কিন্তু 1028টা হিউমস আছে এবং 10টা মণ্ডলে ভাগ করা হয়েছে এবং যেটা সামবেদ সেখান থেকে কিন্তু অরিজিন অফ মিউজিক অর্থাৎ যে আমাদের সঙ্গীতের যে উৎপত্তি সেটা সামবেদ থেকে হয়েছে এবং যেটা অথর্ববেদ সেখানে কিন্তু অথর্ববেদ মেনলি কিন্তু ডিলস উইথ ম্যাজিক নিয়ে ডিলস করে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এক্ষেত্রে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ক্যানিং ছিলেন ভারতের সর্বপ্রথম ভাইসরয় এবং লর্ড ক্যানিংয়ের সময়কালটা ছিল 1856 খ্রিস্টাব্দ থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় ছিলেন এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এই 1858 সালের অ্যাক্ট অনুযায়ী কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু ভাইসরয় অফ ইন্ডিয়াতে পরিবর্তিত হয়েছিল। তোমরা এটা মনে রাখবে। আমাদের পরবর্তী কোশ্চেন, কে 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন করে সেটিকে রাজধানীতে পরিণত করেছিলেন? তাহলে আগ্রা সিটিটা যেটা ফাউন্ড করেছিলেন সেটা কে ছিলেন? এবং এই আগ্রা শহরটা তৈরি হয়েছিল 1504 খ্রিস্টাব্দে এবং 1504 খ্রিস্টাব্দে সেই সময় যে ডায়নেস্টি ছিল সেটা ছিল লোদি ডায়নেস্টি এবং লোদি বংশের যে সম্রাট সিকন্দর লোদি, সেই সিকন্দর লোদিই কিন্তু 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহরটি স্থাপন করেছিলেন। আগ্রা শহরটি স্থাপন করেছিলেন সিকন্দর লোদি। অপশান 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং সিকন্দর লোদির যদি আমরা সময়কালটা দেখি তাহলে সেটা ছিল 1489 খ্রিস্টাব্দ থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন সিকন্দর লোদির সময়কালটা। পরবর্তী কোশ্চেন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন স্টেটে কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুতে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। তামিলনাড়ুর ক্যাপিটাল হলো চেন্নাই। তামিলনাড়ুর গভর্নর হলেন বানওয়ারিলাল পুরোহিত এবং তামিলনাড়ুর প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন এদাপাদ্দি কে পালানিস্বামী। তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মনে রাখবে এবং এগুলোর ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় যে জলবায়ু সেটা কী রকমের, কী প্রকৃতির? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ভারতীয় জলবায়ু যেটা সেটা কিন্তু ভূমধ্যসাগরীয় প্রকৃতি, উপক্রান্তীয় প্রকৃতি বা নিরক্ষীয় প্রকৃতির নয়, সেটা কিন্তু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তাহলে ভারতীয় জলবায়ু কিন্তু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? অর্থাৎ নিরক্ষরেখা যেটা আমাদের ইকুয়েটার গেছে তার আনুমানিক যে ব্যাসার্ধ সেটা কত? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কিন্তু 6400 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 6400 কিলোমিটার কিন্তু নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ। তাহলে অপশান 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ইয়াংসিকিয়াং, ইয়াংজি, সিন্ধু নাকি ম্যাকং? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এখানে এশিয়ার দীর্ঘতম নদী জানতে চেয়েছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংজি। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়াংজি নদী হলো এশিয়ার দীর্ঘতম নদী। এবার আমরা ইয়াংজি নদী সম্পর্কে একটু জেনে নেব। ইয়াংজি যে নদীটা, তার লেন্থ হচ্ছে 6300 কিলোমিটার, 6300 কিলোমিটার, এবং এর যে সোর্স উৎপত্তি হচ্ছে জারি হিল থেকে এর উৎপত্তি হয়েছে, এবং এর যে অবস্থান বা লোকেশন সেটা হচ্ছে থাঙ্গুলু মাউন্টেন্স, যেটা হচ্ছে কুইংঘাইয়ের থাঙ্গুলু মাউন্টেন্সে এটি অবস্থিত। আমাদের পরবর্তী কোশ্চেন, প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল কোন দেশ? অর্থাৎ ফার্স্ট যেটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেটা উৎক্ষেপণ করেছিল কোন দেশ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল রাশিয়া। অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। রাশিয়া কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল, এবং এটা উৎক্ষেপিত করা হয়েছিল 4ই অক্টোবর 1957 খ্রিস্টাব্দে, 4 অক্টোবর 1957, এবং এর নাম ছিল স্পুটনিক 1। স্পুটনিক 1 ছিল প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। এটা রাশিয়া উৎক্ষেপণ করেছিল, এবং এটা কাজাকিস্তান থেকে উৎক্ষেপিত হয়েছিল। এটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে, এটা কাজাকিস্তান থেকে উৎক্ষেপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম তৈল শোধনাগার চালু হয়েছিল? অর্থাৎ ফার্স্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া স্টার্টেড ইন হুইচ স্টেট? এখানে যেহেতু স্টেট বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে আসাম। আসামের ডিগবয়ে কিন্তু সর্বপ্রথম তৈল শোধনাগার চালু হয়েছিল 1901 খ্রিস্টাব্দে, 1901। 1901 খ্রিস্টাব্দে ডিগবয়ে প্রথম তৈল শোধনাগার চালু হয়েছিল। ডিগবয় আসামে অবস্থিত। আসামের ক্যাপিটাল হলো দিসপুর। আসামের যে লার্জেস্ট সিটি সেটি হচ্ছে গুয়াহাটি। আসামের প্রেজেন্ট গভর্নর হলেন জগদীশ মুখী, এবং আসামের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন সর্বানন্দ সোনোয়াল। আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে? অর্থাৎ আমাদের যে পাচক রস শরীরের, সেখানে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, পাচক রসে কিন্তু ল্যাকটিক অ্যাসিড বা ট্যানিক অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড থাকে না। তাহলে এই তিনটে হবে না, আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের যে পাচক রসে সেখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কিন্তু থাকে। এখন ল্যাকটিক অ্যাসিডের সোর্স কোথায়? ল্যাকটিক অ্যাসিড কিন্তু মিল্ক এবং মিটে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ট্যানিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে আমাদের কফি, টি, গ্রেপস, স্ট্রবেরিতে পাওয়া যায়, এবং অ্যামিনো অ্যাসিডের যে সোর্স সেটা ফিশ, এগস, নাটস এবং বিনসে কিন্তু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের গোষ্ঠীর যে সমস্ত ভিটামিনগুলো আছে এইগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি তার অন্তর্ভুক্ত নয়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের যেটা আছে থিয়ামিন, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। ফলিক অ্যাসিড এবং রাইবোফ্লোবিন তিনটেই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত, কিন্তু রেটিনল যেটা সেটা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 রেটিনল। রেটিনল হলো ভিটামিন এ, যেটা ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হলো রেটিনল। এখন আমরা একটু ভিটামিন বি কমপ্লেক্সগুলো জেনে নেব। মানে ভিটামিন বি কমপ্লেক্সগুলো মেনলি ওয়াটার সলিবল ভিটামিন সি বাদ দিয়ে, ঠিক আছে, এবং সেগুলি হলো থিয়ামিন যেটা হচ্ছে ভিটামিন বি1, রাইবোফ্লোবিন যেটা ভিটামিন বি2, নিয়াসিন যেটা হচ্ছে ভিটামিন বি3, প্যান্টোথেনিক অ্যাসিড যেটা হচ্ছে ভিটামিন বি5, পাইরোডিক্সিন যেটা হচ্ছে ভিটামিন বি6, বায়োটিন, ফলিক অ্যাসিড, এছাড়াও সায়ানোকোবালামিন অর্থাৎ ভিটামিন বি12। তোমরা অবশ্যই এই প্রত্যেকটা ভিটামিনের সায়েন্টিফিক নেমগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে, কারণ এগুলো প্রায়শই আমাদের কিন্তু এক্সামে এসে থাকে। নেক্সট কোশ্চেন, ভারী জলে নিম্নলিখিত কোনটি উপস্থিত থাকে? অর্থাৎ যে হেভি ওয়াটার, সেই হেভি ওয়াটারে নিম্নলিখিত কোনটি উপস্থিত থাকে? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম নাকি ক্লোরিন? তাহলে তোমরা অবশ্যই এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের হার্ড ওয়াটার বা যে ভারী জল, সেখানে কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়ন থাকে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটি কিন্তু উপস্থিত থাকে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 ক্যালসিয়াম। অ্যালুমিনিয়াম থাকে না, সোডিয়াম থাকে না এবং ক্লোরিনও থাকে না। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়ন কিন্তু ভারী জলে উপস্থিত থাকে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি নন ফেরাস ধাতু? নন ফেরাস ধাতু নিচের কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিচের যে ধাতুগুলি আছে তাদের মধ্যে নন ফেরাস ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালুমিনিয়াম হচ্ছে একটি নন ফেরাস ধাতু। বাকি যেগুলো আছে কোবাল্ট, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো সবগুলোই কিন্তু ফেরাস ধাতু। তাহলে নন ফেরাস ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। এছাড়াও অ্যালুমিনিয়াম ছাড়াও কপার, লেড, নিকেল, টিন, টাইটানিয়াম, জিঙ্ক এবং যে অ্যালয়, ব্রাশ অ্যালয়, সেটাও কিন্তু নন ফেরাস মেটাল। তোমরা অবশ্যই এই নন ফেরাস মেটালসগুলোর নাম কিছু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা নিম্নলিখিত কে প্রদান করেছিলেন?
অর্থাৎ গ্রহের যে গতি সংক্রান্ত যে সূত্র সেটি কে প্রদান করেছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, গ্যালিলিও হবে না, আইনস্টাইনও হবে না, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কেপলার। কেপলারই কিন্তু সর্বপ্রথম গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দিয়েছিলেন। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, শব্দের বেগ নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে না? অর্থাৎ যে বাতাসে যে শব্দের বেগ সেটা কোন জিনিসটার উপর নির্ভর করে না? তোমরা এক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে শব্দের বেগ যেটা সেটা কিন্তু তাপমাত্রা, মিডিয়াম বা মাধ্যম এবং বায়ুর যে আর্দ্রতা তার উপর নির্ভর করে, কিন্তু বাতাসের যে চাপ, এয়ার প্রেসারের উপর কিন্তু সেটা কোনোদিনই নির্ভর করে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 চাপ। শব্দের বেগটা তাপমাত্রা, মাধ্যম এবং আর্দ্রতার উপর নির্ভর করে, কিন্তু চাপের উপর নির্ভর করে না। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার রাজ্যের সরকারি স্কুলে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করেছে? তাহলে কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলোতে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করেছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট কিন্তু সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করেছে। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু এটা চালু করেছে, তামিলনাড়ু গভর্নমেন্ট। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য সরকার দেশের মধ্যে অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে? তাহলে অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স 2020 যেটা আমাদের সার্ভে করা হয়েছে, সেখানে যে স্টেটটি প্রথম স্থান অধিকার করেছে সেটি হলো হরিয়ানা। অপশন 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হরিয়ানা কিন্তু রাজ্যের মধ্যে অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে। হরিয়ানার ক্যাপিটাল হলো চণ্ডীগড়। হরিয়ানার যে লার্জেস্ট সিটি সেটি হলো ফরিদাবাদ। হরিয়ানার প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন মনোহরলাল খট্টর এবং প্রেজেন্ট গভর্নর হলেন সত্যদেব নারায়ণ আর্য। পরবর্তী কোশ্চেন, কোন সংস্থা স্কেল অ্যাপ লঞ্চ করেছে? সম্প্রতি স্কেল অ্যাপ লঞ্চ করেছে কোন সংস্থা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, বোথ 1 and 2, নাকি লেদার সেক্টর স্কিল কাউন্সিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সম্প্রতি কিন্তু স্কেল অ্যাপ লঞ্চ করেছে LSSC অর্থাৎ লেদার সেক্টর স্কিল কাউন্সিল কিন্তু সম্প্রতি স্কেল অ্যাপ লঞ্চ করেছে। তাহলে অপশান 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, লেদার সেক্টর স্কিল কাউন্সিল। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্রহটি অধ্যয়নের জন্য ব্যাপী কলম্বো স্পেসক্রাফট চালু করা হয়েছে? ব্যাপী কলম্বো স্পেসক্রাফট চালু করা হয়েছে কোন গ্রহটিকে অধ্যয়নের জন্য? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু চালু করা হয়েছে বুধ বা মার্কারিকে অধ্যয়নের জন্য বা বুধ গ্রহের অধ্যয়নের জন্য কিন্তু ব্যাপী কলম্বো স্পেসক্রাফট চালু করা হয়েছে। এটি হচ্ছে ইউরোপিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল এজেন্সি যেটা আছে, সে ইউরোপিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল এজেন্সি চালু করেছে ব্যাপী কলম্বো স্পেসক্রাফট বুধ গ্রহটিকে অধ্যয়নের জন্য। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোলিও ডে, বিশ্ব পোলিও দিবস কবে উদযাপন করা হয়? তাহলে এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 25শে অক্টোবর হবে না, 23শে অক্টোবর হবে না বা 22শে অক্টোবরও হবে না। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 24 অক্টোবর। 24শে অক্টোবর কিন্তু ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় এবং 24শে অক্টোবর কিন্তু আরেকটি ডে পালন করা হয় যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডে। ইউনাইটেড নেশনস ডেও কিন্তু 24শে অক্টোবর পালন করা হয় এবং যে বিশ্ব পোলিও দিবস এটা কিন্তু উদযাপন করা হয় প্রত্যেক বছর 24শে অক্টোবর। যেটা কী জন্য সেলিব্রেট করা হয়? যেটা হচ্ছে বার্থ অ্যানিভার্সারি অফ জোনাস সাল্কের বার্থ অ্যানিভার্সারিকে কমেমোরেট বা স্মরণ রাখার জন্য এটা প্রত্যেক বছর 24শে অক্টোবর উদযাপন করা হয়। জোনাস সাল্ক ছিলেন একজন আমেরিকান ভাইরোলজিস্ট, তিনি প্রথম সমস্ত বিশ্বের মধ্যে সর্বপ্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন জোনাস স্যাক, এবং তার বার্থডেটাকে কমেমোরেট করে রাখার জন্যই প্রত্যেক বছর 24শে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে সেলিব্রেট করা হয়। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রসংঘের অস্থায়ী সদস্য দেশগুলির কার্যকাল কত দিনের? অর্থাৎ রাষ্ট্রসংঘের যে অস্থায়ী সদস্য দেশ যেগুলি আছে তাদের কার্যকাল কত দিনের? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2 বছর। রাষ্ট্রসংঘের যে অস্থায়ী সদস্য দেশগুলি আছে তারা কিন্তু প্রত্যেক 1 বছর অন্তর অন্তর নির্বাচিত হয় এবং প্রত্যেক 1 বছর অন্তর অন্তর যেটা নির্বাচিত হচ্ছে সেক্ষেত্রে তাদের যে কার্যকাল সেটা কিন্তু 2 বছরের কার্যকাল, কিন্তু তাদের 2 বছরের কার্যকালে তারা নির্বাচিত হয়। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারাতে আছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ইউনিফর্ম সিভিল কোড কিন্তু আছে আর্টিকেল 44-এ।
অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 44-এ কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে আর্টিকেল 42 যেটা আছে সেটা কিন্তু ডিল করছে যেটা হচ্ছে জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। এখানে ম্যাটারনিটি রিলিফের কথা বলা হয়েছে। এবং আর্টিকেল 46-এ বলা হয়েছে যে প্রমোশন অফ এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার উইকার সেকশনস অফ দ্য সোসাইটি। এবং আর্টিকেল 48-এ আছে অর্গানাইজেশন অফ এডুকেশনাল অ্যান্ড অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি 48-এ আছে। এবং এই যে 4টে আর্টিকেল আছে এই 4টাই কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত, যেটা আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 4-এ আছে। এবং আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 অবধি রয়েছে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে? অর্থাৎ মানি বিল সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে? তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 110-এ কিন্তু মানি বিল সম্পর্কে বা অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্টিকেল 110। আমরা যদি অন্য আর্টিকেলগুলো একটা দেখে নিই তাহলে দেখব আর্টিকেল 110 হচ্ছে ডেফিনেশন অফ মানি বিল। আর্টিকেল 111-তে বলা হচ্ছে অ্যাসেন্ট টু দ্য বিল, অর্থাৎ সেই বিলের যে অ্যাসেন্টের কথা বলা হয়েছে। আর্টিকেল 112-তে বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা যেটা হচ্ছে বাজেট, অ্যানুয়াল বাজেট যেটা সেটা হচ্ছে আর্টিকেল 112-তে আছে। এবং আর্টিকেল 113-তে রয়েছে প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেট, অর্থাৎ এস্টিমেটের রেসপেক্টে যে পার্লামেন্টের প্রসিডিওর সেটা কিন্তু আর্টিকেল 113-তে বলা হয়েছে। আমাদের পরবর্তী কোশ্চেন, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ফার্স্ট যে মিটিংটা হয়েছিল, ফার্স্ট যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, প্রথম যে অধিবেশনটি হয়েছিল সেটা কিন্তু মুম্বাইয়ে হয়নি বা কলকাতাতেও হয়নি বা লাহোরেও হয়নি, সেটা কিন্তু নিউ দিল্লিতে হয়েছিল। এবং সেটা হয়েছিল 9ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর কিন্তু সংবিধান সভার প্রথম অধিবেশন নিউ দিল্লিতে হয়েছিল। পরবর্তী কোশ্চেন, IMF স্থাপনের সিদ্ধান্ত নিম্নলিখিত কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড স্থাপনের যে সিদ্ধান্ত সেটা কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রেটন উড সম্মেলন, অর্থাৎ ব্রেটন উড কনফারেন্সেই কিন্তু সর্বপ্রথম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এখানে ওয়ার্ল্ড ব্যাঙ্কও কিন্তু এই কনফারেন্স অনুযায়ী গড়ে উঠেছিল। এই জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং IMFকে একসাথে ব্রেটন উড টুইন্স বলা হয়, ব্রেটন উড টুইন্স কিন্তু বলা হয়। পরবর্তী কোশ্চেন, টেক অফ স্টেজ বলতে কি বোঝায়? অর্থনৈতিক উন্নতির সূচনা, অর্থনৈতিক স্থিরতা, অর্থনৈতিক স্তব্ধতা, নাকি কোনোটিই নয়? তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে টেক অফ স্টেজ বলতে অর্থাৎ আমাদের যে ইকোনমি, সেই ইকোনমির টেক অফ স্টেজ বলতে বোঝায় যে অর্থনৈতিক যে উন্নতি তার যে সূচনা, সেই সূচনাটাকেই কিন্তু টেক অফ স্টেজ বলা হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, অর্থনৈতিক উন্নতির সূচনা। নেক্সট কোশ্চেন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কবে স্থাপন করা হয়েছিল? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অর্থাৎ ONGC কখন এস্টাবলিশড হয়েছিল? তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা স্থাপিত হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1956 খ্রিস্টাব্দে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 14ই আগস্ট 1956। 14ই আগস্ট 1956-এ এর হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে। এবং এর প্রেজেন্ট চেয়ারম্যান এবং CEO হলেন শশী শঙ্কর কিন্তু ONGC এর প্রেজেন্ট চেয়ারম্যান এবং CEO। আজকের মক টেস্টের শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি এবং শেষ কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসেব করেছিল? অর্থাৎ ফার্স্ট ব্ল্যাক মানি রিলেটেড কমিটি ছিল কোন কমিটি? স্বামীনাথন কমিটি, নরসিংহন কমিটি, ভগবতী কমিটি, নাকি ওয়াংচু কমিটি? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটি দেখলে তারা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। এবং এই কমিটিটা কত সালে এস্টাবলিশড হয়েছিল কিন্তু তোমরা সেটাও একটু পারলে জানাবে। তাহলে সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল কোন কমিটি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এবং তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আনএকাডেমি হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ আনএকাডেমি অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো এডুকেটর, তোমাদের পছন্দ মতো ব্যাচ। এছাড়াও প্রত্যেক দিনের ডেলি লাইফ অনুযায়ী তোমাদের
একটা ওয়েল স্ট্রাকচার রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত নতুন ফিচার্সগুলো আনএকাডেমি নিয়ে এসেছে সেগুলি হলো ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রয়েছে তোমাদের জন্য ইন্টারেক্টিভ ক্লাস, যেখানে থাকছে পোল সেকশন এবং চ্যাট সেকশন, যেখান থেকে তোমরা সরাসরি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে ডাইরেক্ট কিন্তু লাইভ ইন্টারাকশন করতে পারবে, এবং যেগুলো তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্টে খুব সহায়তা করবে। এবং যে লিডার বোর্ড থাকছে সেটা কিন্তু তোমাদের সেলফ যে ইভ্যালুয়েশন সেটাতে কিন্তু খুবই উপযোগী। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, এছাড়াও ডুয়েল এডুকেটর ক্লাস, অর্থাৎ একসাথে দুজন এডুকেটর কিন্তু একই টপিকের উপর তোমাদের ক্লাস নেবেন। তাহলে তোমরা অবশ্যই যারা আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করতে চাও, তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিও। এখানে তোমরা ফ্রি ক্লাসের পাশাপাশি পেয়ে যাবে প্লাস কোর্স, এবং প্লাস কোর্সের জন্য তোমাদের আলাদাভাবে কিন্তু একটা সাবস্ক্রিপশন নিতে হবে। তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে যাও সেক্ষেত্রে তোমরা 1 মাসের, 3 মাসের, 6 মাসের, 12 মাসের, এমনকি 24 মাসেরও সাবস্ক্রিপশন নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের স্পেশাল কুপন কোড ইউজ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকটা রেটের উপর কিন্তু 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই যদি এই 10% ফ্ল্যাট ডিসকাউন্টটা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে কিন্তু আমরা স্পেশাল কুপন কোড এবং আনএকাডেমি অ্যাপে যে প্রত্যেক দিন যে ফ্রি কুইজগুলো হচ্ছে তার লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করব। তাহলে অবশ্যই তোমরা কিন্তু যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। তোমরা দেখতে পারো অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ ইনস্টিটিউশনগুলো আছে সেখান থেকে কিন্তু খুব স্বল্প মূল্যে কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকের আমাদের ক্লাস আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের প্র্যাকটিস সেট অর্থাৎ 32 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো। ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, এবং এই টেস্ট সিরিজটা তোমাদের কেমন লাগছে, তোমরা এর থেকে কি কি বেনিফিট পাচ্ছ, যদি বেনিফিট পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাও। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ। গুড বাই ফ্রেন্ডস।